আলাইকুম। আজকের নিউট্রিশনাল ডায়াবেটিক্সের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর ধারাবাহিক। তো আমরা গতবার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা একটু দেখি, আমরা একটু সামনের দিকে যাই, আমরা কতটুকু আলোচনা করেছিলাম, এরপর থেকে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আমরা এরপর থেকে শুরু করব ম্যালনিউট্রিশন। তোমরা যারা নতুন বই কিনেছো তাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 152 পেজ। বইটা আমার সামনেও আছে, আমি বইটা খুলে রেখেছি এবং আমার সামনে যে স্ক্রিন আছে ওখানেও লেখা আছে এবং আমার সামনে বইও আছে। তোমরা যারা বই থেকে দেখতে চাও তাহলে তোমরা 152 পেজে চলে যাও। হোয়াট ইজ মেল নিউট্রিশন? মেল নিউট্রিশন, নিউট্রিশন কথাটা মানে হচ্ছে পুষ্টি, আর এটার বিপরীত কথা হচ্ছে মেল নিউট্রিশন, যেটাকে বলা হয় অপুষ্টি। আমরা একটা সংজ্ঞাটা দেখি কি লেখা আছে। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ প্যাথোলজিক্যাল স্টেট। প্যাথোলজিক্যাল স্টেট ইজ টোটালি ডিপেন্ডেন্ট উইথ দ্য হিউম্যান বডি এবং হিউম্যান ডিজিজ। মানে আমাদের শরীরের সাথে এবং আমাদের শরীরের রোগের সাথে হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেটটি সম্পর্কিত। রেজাল্টিং ফ্রম আ রিলেটিভ অর অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অর এক্সেস অফ ওয়ান অর মোর এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট। তাহলে কি হচ্ছে? রেজাল্টিং ফ্রম আ রিলেটিভ অর অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি, এটা অভাবটা থাকবে, রিলেটিভ সম্পর্কিত, অর এক্সেস অর ওয়ান অর মোর এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস। তোমার অভাবও থাকতে পারে এবং এক্সেস কথাটা মানে আধিক্যও থাকতে পারে। তোমার যে কোনো ভিটামিনের, যে কোনো পুষ্টির আধিক্যের কারণেও অপুষ্টি হয়, আবার পুষ্টিহীনতার কারণেও মানুষ অপুষ্টিতে ভোগে, আবার পুষ্টি বেশি হলেও এটাও অপুষ্টির একটা স্টেট বা কন্ডিশন। ওকে, আসো আমরা ক্লাসিফাই মেল নিউট্রিশনে চলে যাই। মেল নিউট্রিশনকে আমরা শ্রেণী বিভাগ করব। প্রশ্নটা এরকম হতে পারে, রাইট ডাউন দ্য ভেরিয়াস ডিগ্রি অফ মেল নিউট্রিশন। তোমাদের বইতে দেখো আছে টাইপস অফ মেল নিউট্রিশন। মেল নিউট্রিশনের মধ্যে দেখো প্রথমে হচ্ছে আন্ডার নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশনের নিচনে। দিস ইজ দ্য কন্ডিশন হুইচ রেজাল্ট when insufficient food is eaten over an extended period of time। অনেক দিন ধরে অপর্যাপ্ত খাবার খাওয়া, যেটা আমাদের বিভিন্ন, যেমন সাউথ আফ্রিকার কান্ট্রিতে দেখা যায়, তারপরে আরো বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়গুলো দেখতে পাই। এক্সকিউজ মি।
Okay, so this is the condition which result when insufficient food is eaten over an extended period of time. এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম মানে অনেক দিন যাবত, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট অর্থাৎ অপর্যাপ্ত খাবার খাওয়া, যেটা আমরা বিভিন্ন সাউথ আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশে আমরা দেখতে পাই, যেমন সোমালিয়ায় আছে আরও বিভিন্ন দেশে, যেখানে মানুষ খাবার পায় না। হ্যাঁ, সেখানে অনেক দিন যাবত অল্প অল্প খেয়ে যেখানে থাকা, এটা হচ্ছে আন্ডার নিউট্রিশনে থাকা। ওভার নিউট্রিশন হচ্ছে এটার অপোজিট। দেখো, দিস ইজ দ্য প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম দ্য কনজাম্পশন। কনজাম্পশন কথাটার মানে হচ্ছে খাওয়া বা গ্রহণ করা অফ এক্সেসিভ কোয়ান্টিটি অফ ফুড ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। অনেক দিন যাবত, মানে যতটুকু আমাদের শরীরের পুষ্টি দরকার বা খাবার দরকার তার চেয়ে অধিক পরিমাণে খাওয়া, এটা আমাদের সমাজে আমরা দেখি যে প্রচুর খাবার খায় অনেকে, মানে খাওয়াটাই তাদের আনন্দ। তো এটা হচ্ছে কনজাম্পশন অফ এক্সেসিভ কোয়ান্টিটি অফ ফুডটা হচ্ছে তোমার ওভার নিউট্রিশন বলে এটাকে। আর ইমব্যালেন্স হচ্ছে ভারসাম্যহীনতা। দেখো এখানে কি বলছে, ইট ইজ দ্য প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম আ ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শন কথাটা মানে, প্রপোর্শন কথাটা মানে অনুপাত, মানে কোনো কিছুর অনুপাত, আর ডিসপ্রপোর্শন মানে অনুপাতের মধ্যে না, এবং এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস অর্থাৎ আমাদের শরীরের জন্য যেটা প্রয়োজনীয় পুষ্টি তার অনুপাত থাকবে না। উইথ অর উইদাউট, হয় বেশি থাকবে নাহলে পুষ্টির সংখ্যাটা কম থাকবে, দ্য অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ এনি নিউট্রিয়েন্ট। এটা হচ্ছে ইমব্যালেন্স। পুষ্টি হয়তো বেশি থাকবে, মানে কোনোটার কোনোটার কোনো ভিটামিন বেশি থাকবে, কোনোটার আবার কম থাকবে, এরকম মানে বিভিন্ন ধরনের অনুপাতে, মানে ডিসপ্রপোর্শন থাকবে, সমানুপাতটা থাকবে না। এটার মধ্যে একটা মানে ধরো যে বৈষম্য থাকবে, এই পুষ্টি উপাদানের মধ্যে একটা বৈষম্য থাকবে। এরপরে আসে 4 নম্বর, বলছি স্পেসিফিক ডেফিসিয়েন্সি। মানে স্পেসিফিক মানে হচ্ছে স্পেসিফিক করা, নির্দিষ্ট করা যে এই ডেফিসিয়েন্সিটা থাকবে শরীরের মধ্যে, যে কোনো একটা ভিটামিন বা যে কোনো একটা পুষ্টির একটা পুষ্টিগুণের একটা অভাব থাকবে। ইট ইজ দ্য প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম আ রিলেটিভ অর অ্যাবসলিউট ল্যাক অফ ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্ট। যে কোনো একটা পুষ্টির অভাব থাকবে শরীরে, এটাকে বলা হয় স্পেসিফিক ডেফিসিয়েন্সি। এরপর আসো, আমাদের এই চারটাই ছিল, এই চারটা খুব সহজ টাইপ অফ মেলনিউট্রিশন। তোমরা এই চারটা খুব ভালো করে মুখস্থ করে নিও, খুব সহজ। আন্ডার, ওভার, ইমব্যালেন্স আর স্পেসিফিক, এটা খুব সহজে এটা মুখস্থ করে ফেলো। এরপরে আমরা যাচ্ছি, লিস্ট দ্য মেইন ফ্যাক্টর অফ ম্যালনিউট্রিশন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অপুষ্টির যে প্রধান প্রধান কারণগুলো, মেইন ফ্যাক্টর মানে বাধাগুলো, সেগুলো লেখো। অথবা এই প্রশ্নটা এরকম হতে পারে, রাইট ডাউন দ্য মেইন ইকোলজিক্যাল ফ্যাক্টর। ইকোলজি মানে তো আমাদের পুরা পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, সব কিছু নিয়ে। অফ ম্যালনিউট্রিশন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের পুষ্টির যে মেইন যে ফ্যাক্টর, ইকোলজি পরিবেশগত যে যে অন্তরায় বা বাধা আছে সেগুলো লিখো। এটা হচ্ছে প্রশ্ন। ওকে, চলো আমরা দেখি ইকোলজিক্যাল ফ্যাক্টর রিলেটেড টু ম্যালনিউট্রিশন ইন আওয়ার কান্ট্রি। এখানে প্রথমে বলা হচ্ছে ম্যালনিউট্রিশন ইজ ট্রুলি এ ম্যান মেড ডিজিজ। প্রথমে কথা বলা হচ্ছে যে অপুষ্টিহীনতা সত্যিকার অর্থে ইজ ট্রুলি একটা মানুষের তৈরি রোগ, ম্যান মেড ডিজিজ। এখানে কিন্তু ওমেন কথাটা বলা হয়নি, মেন এবং ওমেন কথাটা এখানে কিন্তু, ম্যান মেড কথাটার মানে হচ্ছে মানুষের তৈরি রোগ, এখানে নারী বা পুরুষকে বোঝানো হয়নি। দ্য ইকোলজিক্যাল ফ্যাক্টর রিলেটেড টু ম্যালনিউট্রিশন আর অ্যাজ ফলোজ। হ্যাঁ, ইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো এখানে দেওয়া হয়েছে। আসলে দেখো এটা 1 নাম্বার হবে, এটা যে কন্ডিশনিং ইনফ্লুয়েন্স, মানে কন্ডিশনিং ইনফ্লুয়েন্স হবে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমার কালচারাল ইনফ্লুয়েন্স, যেটা এখানে 3 নাম্বার দেখানো হচ্ছে। 4 নাম্বার হচ্ছে গিয়ে তোমার সোশিও ইকোনমিক ফ্যাক্টর, আর 5 নাম্বার হচ্ছে গিয়ে তোমার ফুড প্রোডাকশন। আমি কিন্তু আগে পয়েন্টগুলো দেখাচ্ছি, এখানে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আবার বলছি, 1 নাম্বার হচ্ছে কন্ডিশনিং ইনফ্লুয়েন্স, 2 নাম্বার হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স, 3 নাম্বার হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। যদিও তোমাদের মানে এখানে 4 নাম্বার দেখানো হচ্ছে, আসলে এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে ফুড প্রোডাকশন, এবং 5 নাম্বার হচ্ছে হেলথ অ্যান্ড আদার সার্ভিসেস। এটা হেলথ অ্যান্ড আদার সার্ভিসেস আমরা দেখতে পাচ্ছি, এটা এখানে 6 নাম্বার আর সেটা 5 নাম্বার হবে।
এখানে তোমাদের আমাদের বইতেও ভুল আছে, আমাদের তোলাটাও ভুল হয়েছে। আচ্ছা, আমরা প্রথম যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনিং ইনফ্লুয়েন্স। এটার পয়েন্টে আমরা দেখি, এটার মধ্যে রয়েছে ইনফেকশিয়াস ডিজিজ রেসপন্সিবল ফর ম্যালনিউট্রিশন। এখানে কন্ডিশনিং ফ্যাক্টরটা হচ্ছে যে যেগুলো অবস্থার কারণে যেটা হয়, প্রভাবিত হয়, মানে যে কোনো অবস্থার কারণে প্রভাবিত হয়ে যায় অপুষ্টিটা, এটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। এটা হচ্ছে রেসপন্সিবল ফর ম্যালনিউট্রিশন, পার্টিকুলারলি বিশেষভাবে ইন স্মল চিলড্রেন, বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায়, যেমন ডায়রিয়া, ইন্টেস্টিনাল প্যারাসাইটস অ্যান্ড ম্যালেরিয়া। এগুলো হচ্ছে পুষ্টিহীনতার প্রধান কারণ, যেগুলো বিশেষ করে বাচ্চাদের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে কন্ডিশন ইনফ্লুয়েন্সের প্রথমটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স। যদিও তোমরা 3 নম্বর দেখছো, এটা আসলে 2 নম্বর হবে। 2 নম্বর কালচারাল ইনফ্লুয়েন্সের মধ্যে আমরা দেখছি ফুড হ্যাবিটস। আমাদের খাবারের যে অভ্যাসটা, আমি আবারও বলছি, ম্যালনিউট্রিশন কিন্তু অধিক খাবারের কারণে হতে পারে, আবার খাবার যতটুকু আমাদের শরীরের দরকার তার চেয়ে কম খাবার কারণেও হতে পারে। তো এখানে ফুড হ্যাবিটস বলতে আমাদের অনেকের ফুড হ্যাবিটসটা তোমার আছে যে প্রচুর পরিমাণ খাওয়া, পেটটা বড় করে ফেলা, মোটা হয়ে যাওয়া। এটা কিন্তু একটা অপুষ্টির একটা মানে সিমটম। দেখা যায় আমি অপুষ্টিতে ভুগছি, মানে না খেয়ে থাকলেই যে মানুষ অপুষ্টিতে ভোগে, এটা কিন্তু এই ধারণাটা ঠিক না। মানে অধিক খেলেও কিন্তু মানুষের শরীরে একটা পুষ্টির নিউট্রিয়েন্টের একটা ইমব্যালেন্স হয়, সেটাও কিন্তু ম্যালনিউট্রিশন। আচ্ছা, এরপরে কাস্টমস, মানে আমাদের প্রথা। মানে প্রথা মানে আমাদের, আমরা যেমন মনে করো যে খাবার পরে আমরা দেখা যাবে যে ব্যাপারটা এরকম হচ্ছে যে কাস্টমস, অনেক সময় বিলিভস আছে যে অনেক সময় দাদি নাদিরা যেটা বলে যে 4টা রকম পদ আছে, তো আমি একটা পদ দিয়ে একটু খাইলাম, আবার খাইলাম, আবার শেষে ডাল খাইলাম। তো যে প্রত্যেকটা পদ খাইতে গিয়ে দেখা যায় যে প্রচুর ভাত খাওয়া হয়। মানে আমাদের, বিশেষ করে আমাদের যে বিলিফটা হচ্ছে, আমরা কিন্তু বাচ্চাদের যখন খাবার দিই তখন আমরা কিন্তু খাবার খাওয়ানোর পরে পেটটা ধরে মাপি যে আসলে পেট ভরছে কিনা, মানে পেটটা দেখি। এটা এটা খুব একটা হাস্যকর ব্যাপার। মানে যদিও এটা আমাদের বিলিফ কাস্টমস হয়ে গেছে, মানে যেটা প্রথা, যেটা অনেক দিন ধরে এই বিলিফটা চলতেছে যে আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর পরে মানে বাচ্চাদের পেটটা একটু দেখি, ধরে দেখি যে পেট ভরছে কিনা, পেটটা টাইট হচ্ছে কিনা। যদি পেটটা লুজ থাকে আরো ভরো, মানে উদর পূর্ণ করা, অর্থাৎ পেটটাকে পূর্ণ করতে হবে, তার মানে পেট ভরা। এটা হচ্ছে আমাদের বিলিফ এবং কাস্টমস। উন্নত বিশ্বে যদি এরা জানে যে আমাদের এই বিলিফটা এরকম, তো তারা বলবে যে আমরা সেই আফ্রিকান কান্ট্রিতে বসবাস করছি। তো আমাদের এটা বিশেষ করে এখন যারা আমরা শহরে বা এখন আমরা মানে বিশ্বায়নের কারণে, গ্লোবালাইজেশনের কারণে আমরা অনেক কিছু জানি আজকাল, অনেক বেশি শিক্ষিত হচ্ছে, বা অনেক কিছু জানতে পারছি, অনেক সচেতন হচ্ছি নিজের শরীর সম্পর্কে। আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না। আগে কিন্তু মায়েরা, দাদিরা, নানীরা কি করতো, বাচ্চাদের খাওয়াতো এবং পেট মাপতো। তো এগুলো হচ্ছে কাস্টমস এন্ড বিলিভস, ট্র্যাডিশনস এন্ড অ্যাটিটিউড। দেখো এখানে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, রিলিজিয়ান, ধর্মীয় কারণ থাকতে পারে, ফুড ফ্যাক্টস। এই যে ফুড ফ্যাক্টস ব্যাপারটা দেখো, বর্তমানে যে এই ট্রেন্ডটা চলতেছে ফুড ফ্যাক্টস, যেমন আমি শ্রদ্ধেয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের অনেকে তোমার ভিডিও দেখো, এবং উনি খুব সুন্দর মানে খুব সুন্দর একটা ব্যালেন্স ডায়েট দেয় যে কিভাবে ফিট থাকা যায়। তো এই মানে ওনার কথার পরিপ্রেক্ষিতে বলতেছে যে উনি অনেক সময় বলে যে ভাত খাবেন না। মানে ওনার কথা হচ্ছে ভাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, ভাতটা কি করে মানুষকে মোটা করে ফেলে। আপনি ভাত না খেয়ে আপনি বেশি করে তরকারি খান, সালাদ খান, কিন্তু ভাত খাবেন না। তো অনেকে দেখা যায় যে ওনাকে ফলো করতে গিয়ে উনি এমন করে এক্সেসিভ ভাবে ফলো করে যে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। হ্যাঁ, মানে আমি পাতলা হব, বিশেষ করে যারা মোটা তাদের এই প্রবলেমটা হয়। মানে পাতলারা কিন্তু মোটা হতে চায় না, কিন্তু মোটারা পাতলা হইতে, মোটা বিশেষ করে মেয়েদের মধ্যে বা মোটা মেয়ে বা মহিলাদের মধ্যে দেখা যায় আমি পাতলা হব, ব্যায়াম করতেছে, জিমে ভর্তি হচ্ছে। কিন্তু এখানে ব্যায়াম বা জিমের কথা বলা হচ্ছে, এখানে খাবারের কথা বলা হচ্ছে যে ফুড ফ্যাটস। ফুড ফ্যাটসটা হচ্ছে যে আমরা নিজেকে ফিট রাখার জন্য দেখা যায় যে প্রচুর পরিমাণ খাওয়া হচ্ছে, অথবা নিজেকে ফিট রাখার জন্য একেবারে খাবার কমিয়ে দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের বডির মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। একটা ওই যে আমরা বিএমআর করছিলাম না, বেসাল মেটাবলিক রেটটা, এটা কি হচ্ছে, হয় কমে যাচ্ছে না অনেক খুব বেশি বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় এই ফুড ফ্যাটসটা হচ্ছে গিয়ে আমাদের ওই অতিরঞ্জিত করে ফেলা প্রত্যেকটা জিনিস, হয়তো একেবারে খাওয়া বাদ দিয়ে দেওয়া, না হলে অধিক পরিমাণে খাওয়া নিজের নিজের বেঁচে থাকার জন্য বা স্বাস্থ্যবান হওয়ার জন্য। এটাকে বলা হচ্ছে ফুড ফ্যাটস। তারপর হচ্ছে কুকিং প্র্যাকটিসেস, তারপরে চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস, বাচ্চাকে লালন পালন করার যে প্র্যাকটিস, এগুলা
হচ্ছে আমাদের কালচারাল ইনফ্লুয়েন্সের মধ্যে যায়। এরপর আমরা দেখছি মিসসেলেনিয়াস কালচারাল ইনফ্লুয়েন্সের মধ্যে বিবিধ আছে, যেমন ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে মেন ইট ফার্স্ট অ্যান্ড উইমেন ইট লাস্ট অ্যান্ড পোরলি। যেমন আমাদের দেশে বা ভারতের অনেক সময় তোমরা বাংলা যদি ভারতের কলকাতার বাংলা ছবি দেখো, বা তুমি তেলেগু ছবি দেখো, বা মালায়াম ছবি দেখো, ইভেন হিন্দি ছবির মধ্যে দেখা যায় যে মানে প্রথম কথা হচ্ছে গিয়ে স্বামীর প্রথমে খেয়ে নিবে, বাড়ির পুরুষরা প্রথমে খেয়ে নিবে, তারপর ওরা খাওয়ার পরে যে খাবারটা বাঁচবে এটাই মহিলারা খাবে। তো অনেক সময় কি হয়, পুরুষরা প্রচুর খাওয়ার পরে দেখা যায় যে খাবারটা বাঁচে না, মহিলারা কিন্তু পুরুষদের সাথে একসাথে ডাইনিং টেবিলে বসে খায় না। এটা তাদের একটা মানে এটা বেয়াদবির মতো, যে পুরুষের সামনে তার স্ত্রী খাবে স্বামীর সামনে, এটা একটা বেয়াদবি। মানে এ ধরনের একটা কাস্টমস অ্যান্ড বিলিফস বিশেষ করে আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় আছে, আমরা জানি। আহ, তোমরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নিও না। এটা বেশি দেখা যায় হিন্দু কমিউনিটির মধ্যে, যে স্বামী খাওয়ার পরে সেটা তার স্ত্রী খাবে। এটা হিন্দু কমিউনিটির মধ্যে অনেক বেশি দেখা যায়, আমাদের মুসলমানদের মধ্যে এই প্রথাটা একেবারে নাই। তো এটা হচ্ছে আরেকটা। তারপর হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম। ক্রনিক অ্যালকোহলিজম হচ্ছে পরের একটা পয়েন্টসে যাচ্ছি, মানে খুব ঘন ঘন মদ্যপান করা, অ্যালকোহলিজম, যেটা যে মদ পান করা, এটাও ভারতে দেখা যায় যে তারা প্রচুর তোমারই খায়, মদ খায়। এবং যে আমাদের যেমন আমরা বাংলা মদ বলি, খুব ওদের কাছে মদটা খুব সহজলভ্য, খুব পাওয়া যায়। দারু বলে ওরা, খুব ঘরে ঘরে ছেলে মেয়েরা দারু খায় ওখানে। আচ্ছা, এরপর আছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও সোশিও ইকোনমিক ফ্যাক্টর, আর্থ সামাজিক কারণ আছে। এটা হচ্ছে প্রভার্টি, দারিদ্রতার কারণে আমাদের এই অপুষ্টির এই হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো লিস্ট করতেছি যে আমাদের আমরা কি করছি, লিস্ট দ্য মেইন ফ্যাক্টর অফ ম্যালনিউট্রিশন। আমরা কিন্তু করতেছি অপুষ্টির প্রধান প্রধান কারণগুলো, বাধাগুলো, অন্তরায়গুলো। তো আমাদের 3 নম্বর পয়েন্টটা এখানে 4 নম্বর না, এটা 3 নম্বর হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, আর্থ সামাজিক সামাজিক কারণের মধ্যে হচ্ছে প্রভার্টি, দারিদ্রতা, ইগনোরেন্স, অজ্ঞতা, ইনসাফিসিয়েন্ট এডুকেশন, শিক্ষার অভাব, ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাব, নলেজ, ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাব, ল্যাক অফ নলেজ রিগার্ডিং দ্য নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, মানে কোন খাবারে কতটুকু পুষ্টি উপাদান আছে এই জ্ঞানের অভাব। তারপর হচ্ছে ইনঅ্যাডিকুয়েট স্যানিটারি এনভায়রনমেন্ট, যে আমাদের দেশে এখন অনেক কমে গেছে। এখন আমরা গ্রামে গেলেও মানে আমার কাছে মনে হয় যে আমি কোথায় আসলাম, এত সুন্দর চমৎকার অ্যারেঞ্জমেন্ট করা গ্রাম, আগের মতো গ্রামের অবস্থা নাই। শহর থেকে বাইরে গেলেও মনটা ভালো হয়ে যায়। গ্রামগুলো খুব এখন খুব পরিচ্ছন্ন গ্রামগুলো হয়ে গেছে। আর স্যানিটারি এনভায়রনমেন্ট গুলো আগে যেমন গ্রামে বাড়ির পাশে ভিটার পাশে যদি কোনো খাল থাকতো ওখানে বাথরুম করা হতো, যদি কোনো ছোট পুকুর থাকতো, বা ভিটার ভিতরে বাড়ির ভিতরে এক পুকুর আছে, পুকুরের সাইডে ওখানে স্যানিটারি সিস্টেম করা হতো। কেন করা হতো, যে ওই সে মলগুলা বা পায়খানাগুলো যেগুলো গিয়ে যাতে পানিতে এগুলো ভেসে যায় বা পড়ে যায়। আবার দেখা যেত যে একবারে মানে পুকুরের একবারে দেখা গেল স্যানিটারি ল্যাট্রিন করা হয়েছে, আর অপর পারে কিন্তু ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে, ওখানে গোসল করছে, পানিও দিচ্ছে, কিন্তু যে একই পানির মধ্যে সব কিছু যাচ্ছে। এ ধরনের অজ্ঞতা আমাদের মধ্যে ছিল, কিন্তু এখন এখন ইদানিং এগুলো এখন দেখা যায় না। ইদানিং স্যানিটারি গুলো সবাই ঘরের ভিতরে এখন ল্যাট্রিন তৈরি করে, সবাই সবাই ঘরের ভিতরে এখন বাথরুম তৈরি করে, কিন্তু আগে আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এই ট্র্যাডিশনটা ছিল না। এরপর আসলে লার্জ ফ্যামিলি সাইজ, অনেক বড় পরিবার থাকলে এই প্রবলেমগুলো হতে পারে। হুম, আমরা অনেকেই আছে যে আমরা তোমার বড় পরিবারে আছি, তো আমরা সবাই জানি যে বড় পরিবারে থাকলে কি ধরনের সমস্যা হতে পারে। খাবার অল্প থাকে কিন্তু খানেওয়ালা বেশি থাকে, এরকম হলে দেখা যায় যে সবার পাতে অল্প অল্প করে পড়ে। তো এটা এক ধরনের অন্তরায়, অপুষ্টির কারণ হতে পারে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ফুড প্রোডাকশন, মানে খাদ্যের উৎপাদন, যেটা আমাদের উপর ডিপেন্ড করে না, সেটা কৃষকের উপর ডিপেন্ড করে। এবং ফুড প্রোডাকশনের বিষয়টা অনেক সময় প্রকৃতির উপর ডিপেন্ড করে, ঝড় বন্যা ঝড় থাকলে প্রোডাকশন কম হয়। তারপর সরকারের সদিচ্ছার উপরে ডিপেন্ড করে। এখানে কি বলছে আমরা একটু দেখি, ইনক্রিজড ফুড প্রোডাকশন শুড লিড টু ইনক্রিজড ফুড কনজাম্পশন। এখানে খুব সুন্দর কথা বলা হচ্ছে যে খাদ্য উৎপাদন বেড়ে গেলে খাবারের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ দেখো যে গত বছর 50 মণ ধান হয়েছে তোমাদের, এক বছরে 50 মণ ধান অনেকটা বিক্রি করে বাসায় খাবার খাওয়া হয়েছে, কিন্তু এবছর দেখা গেল যে 100 মণ ধান হয়েছে। এখন দেখা যাচ্ছে যে 100 মণ ধান বিক্রি করে আগে যে যা খেত তার চেয়ে অনেক বেশি খাবার বাসায় আনা হচ্ছে, কারণ টাকা বেশি,
উৎপাদন ভালো হয়েছে, প্রোডাকশন বেশি এবং খাবারও বেশি, ফুড কনজাম্পশনটা কি ইনক্রিজ বেড়ে গেছে, তোমাদের খাবারের চাহিদাটা বেড়ে গেছে, পরিমাণটা বেড়ে গেছে, খাবারের রকমটা বেড়ে গেছে। এবং 5 নম্বর হচ্ছে হেলথ অ্যান্ড আদার সার্ভিস, যেটা অন্তরায় হয় অপুষ্টির জন্য, যেমন নিউট্রিশনাল সার্ভিলেন্স। এই যে কি মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এগুলো নিয়ে কোনো ধরনের জরিপ নাই, কোনো ধরনের নজরদারি নাই, এটা হতে পারে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন। একজন অপুষ্টিতে ভুগছে, একটা এলাকার লোক অপুষ্টিতে ভুগছে, এটার তো কোনো নজরদারি নেই, কেন এলাকার পানি কি নষ্ট, এলাকার এলাকা কি অভাবগ্রস্ত, রংপুরের মতো, তারপরে গাইবান্ধার কিছু এলাকার মধ্যে কি এটা কি অভাবগ্রস্ত এলাকার মানুষ খাবার পাচ্ছে না, ওখানে কাজ নাই, এরকম হতে পারে। তো ওই যে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন কথাটার মানে হচ্ছে যে যে যা সকল বাচ্চা বা যে সকল বড়রা অপুষ্টিতে ভুগছে তাদেরকে আবার আগের অবস্থায়, মানে তাদেরকে সুস্থ করার জন্য রিহ্যাবিলিটেট করা। নিউট্রিশনাল রিহ্যাবিলিটেটের অভাব থাকে যে যারা অপুষ্টিতে ভুগছে তাদেরকে ওষুধপত্র দিয়ে অথবা তাদেরকে কারেক্ট নিউট্রিশনাল ফুডের কথা বলে যে না আপনি এটা খান না, আপনি এটা খান, আপনি এই এই জিনিসটা বাদ দিয়ে এটা খান, এটা গাছের ফল খান, বা এই ফলটা খান না, এই মাংসটা খান না, এখানে ফ্যাট আছে, এই ধরনের বলার বলে তাদেরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার অভাব দেখা যায়। তারপর দেখা যায় নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন, যে সাপ্লিমেন্টেশন অনেক বিষয় থাকে, এই বিষয়গুলো একটু আগে যেগুলো বললাম সাপ্লিমেন্টেশনেরও অভাব দেখা যায়। হেলথ এডুকেশন, শিক্ষার অভাব, যেটা এখানে অভাবের কথা বলা হচ্ছে না, আমি বারবার অভাব বলছি, কিন্তু আমরা আসলে প্রশ্নটা করছি তাই যে আমাদেরকে লিস্ট করতে হবে কি কি প্রধান অন্তরণায়, যেমন হেলথ এডুকেশন, স্বাস্থ্যগত শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে শিক্ষা। হ্যাঁ, এটাও একটা প্রধান অন্তরায় অপুষ্টির জন্য, কারণ এটা দেওয়া হয় না, হেলথ এডুকেশন ইন কমন। এবার আসো তোমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিক্সের যে প্রশ্নটা প্রতি বছরই আসবে বা আসে, এটা হচ্ছে ম্যারাসমাস অ্যান্ড কশিকর। ম্যারাসমাস অ্যান্ড কশিকর এই দুটো রোগ খুবই কমন। আমরা আসলে দরিদ্র দেশ থেকে আমরা কিন্তু স্বল্প উন্নত দেশে উন্নতি হয়েছে, যে বললাম না একটু আগে যে এখন গ্রামে গেলেও মানে খুব ভালো লাগে, মানে আগে 20 বছর আগে যেরকম গ্রাম ছিল এখন এরকম আর ঝোপঝাড় দেখা যায় না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষরাও সচেতন হয়েছে। এখন মানুষগুলো কিন্তু তার বাড়ির ভিটার মধ্যে কোনো জায়গায় অপরিষ্কার রাখে না, আবার কোনো জায়গাটা খালি পড়ে আছে ওখানে ওখানে কিন্তু সে উৎপাদন করছে, বাড়ির ভিতরে সবজির গাছ লাগাচ্ছে, হাঁস মুরগি পালতেছে। দ্যাট মিনস মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে এবং মানুষ এখন বোঝে যে উৎপাদন, প্রোডাকশন মিনস মানি, প্রোডাকশন মিনস উন্নতি। তো এ কারণে এখন আমাদের বর্তমানে বাংলাদেশ থেকে এই ম্যারাসমাস এবং kwashiorkor এই রোগগুলো মোটামুটি উধাও হয়ে যাচ্ছে, খুব দেখা যায় না, তাও গ্রামে গেলে অনেক সময় দেখা যাবে যে খুব মানে ছোট 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 বাচ্চারা গায়ে কাপড় নাই কিন্তু খেলতেছে, এবং যেটা চোখে পড়ার মতো তাদের পেটটা বড়, খেয়াল করো যে তোমাদের আশেপাশে যদি তুমি গ্রামে দেখো তাহলে বুঝে ফেলবে যে এই বাচ্চাটা অপুষ্টির শিকার। তাহলে ম্যারাসমাস এবং kwashiorkor আমরা সংজ্ঞাটা একটু দেখি। ম্যারাসমাস ইজ এ সিভিয়ার ফর্ম অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ম্যারাসমাসের কথা বলা হচ্ছে এটা হচ্ছে সিভিয়ার, মারাত্মক অবস্থা কি হয়, পিইএম, যেটাকে আমরা বলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এবং এনার্জি দুটোই দুটোই তার মধ্যে নাই, তার দেহের মধ্যে। ম্যালনিউট্রিশন দ্যাট রেজাল্টস when a person does not consume enough protein and calories, সে প্রোটিনও খাচ্ছে না এবং ক্যালোরিও খাচ্ছে না, যে এটা মেইন কারণ হচ্ছে দারিদ্রতা। দরিদ্রতার কারণে কিন্তু এই দারিদ্রতার কারণে কি হয় যে খাদ্যের অভাব দেখা যায় এবং ওইরকম খাবার না, যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার পায় না, মাছ মাংস দুধ ডিম এইসব খাবার বাচ্চারা পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের কি হয়, তাদের মধ্যে পিইএম, যেটাকে আমরা বলছি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা যায়, এবং এটাই এই অবস্থাটাকে হচ্ছে ম্যারাসমাস, এই রোগটাকে বলা হয়, এই কন্ডিশনকে, প্যাথোলজিক্যাল স্টেটটা হচ্ছে ম্যারাসমাস। তো উইদাউট দিস ভাইটাল নিউট্রিয়েন্ট, এগুলো মুখ্য নিউট্রিয়েন্ট, হ্যাঁ, যেমন বেসাল মেটাবলিক যেটা আমরা রেট বলছি, যেটা আমাদের মানে শরীরকে চালানোর জন্য যতটুকু ক্যালোরি এবং এনার্জি দরকার এটাকে বলে ভাইটাল নিউট্রিয়েন্ট। এনার্জি লেভেল বিকাম ডেঞ্জারাসলি লো, এইগুলো না পাওয়ার কারণে এনার্জি লেভেলটা ডেঞ্জারাসলি লো হয়ে যায়, নিচে হয়ে যায়, এবং ভাইটাল ফাংশন বিগিন টু স্টেপ, মানুষের যে আমাদের ভাইটাল ফাংশনগুলো হচ্ছে যেমন হার্ট, লাংস, তোমার আমাদের রেসপিরেটরি, তারপরে হাঁটা চলা, প্রসাব পায়খানা, এগুলো কি হয় বিগিন টু স্টপ, এগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে, কারণ পিএম প্রোটিন
এনার্জি ম্যালনিউট্রিশনের কারণে এই যে ম্যারাসমাস রোগের কথা বলা হচ্ছে, ম্যারাসমাস এটা হয়ে যায়। হ্যাঁ, এখানে প্রোটিনেরও অভাব দেখা যায়, ক্যালোরির অভাব দেখা যায় এবং আমাদের বডি ফাংশনগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। এবার আসো kwashiorkor is a form of acute malnutrition that most commonly occurs in children. আচ্ছা, ম্যারাসমাস বড়দের হতে পারে কিন্তু kwashiorkorটা ম্যাক্সিমাম সময় বাচ্চাদের বেশি হয়। This condition is extremely serious and result from such severe protein deficiency that a child experience edema or swelling. ওখানে প্রোটিন ক্যালোরি দুটো মিলে কিন্তু হচ্ছে ম্যারাসমাস, আর kwashiorkor's মধ্যে দেখা যায় যে প্রোটিন ডেফিসিয়েন্সিটা তোমার অনেক বেশি থাকে, প্রোটিনের অভাবটা শরীরের মধ্যে প্রোটিনের অভাবটা খুব বেশি হয় এবং এই kwashiorkorটা বিশেষ করে বাচ্চাদের বেশি হয় এবং এই প্রোটিনের অভাবের কারণে বাচ্চাদের এডিমা হয়ে যায়, শরীরে পানি হয়ে যায়, হাত পা ফুলে যায়। হ্যাঁ, এবং টিপ দিলে কি হয়, দেবে যায় শরীরের অংশগুলো। আমরা আই থিঙ্ক আমাদের বইতেও দেখা দেওয়া আছে এই ছবিটা, আমরা ছবিটা দেখছি। দেখো kwashiorkor এবং ম্যারাসমাস। kwashiorkor হচ্ছে তোমার প্রোটিনের অভাব, আর ম্যারাসমাস হচ্ছে প্রোটিন, ক্যালোরি, এনার্জি সব কিছুর অভাব। দেখো প্রোটিনের অভাবে যেটা হচ্ছে আমরা দেখছি পেট বড়, আর এটার হচ্ছে কিন্তু হাড্ডিগুলি দেখা যাচ্ছে ম্যারাসমাসের, তার পেটটা একেবারে শ্রাঙ্কেন হয়ে গেছে, খেয়াল করো একেবারে ভিতরে ঢুকে গেছে। হুম, তাহলে মোটামুটি আমরা এখানে দেখছি স্ক্যালি স্কিনটা থাকে, তোমার স্কিনটা দুইজনের কিন্তু স্ক্যালি, মানে খালি পেটটা বড় কিন্তু হাত পা বডিটা কিন্তু চিকন। দেখো kwashiorkor'ের আর ম্যারাসমাসের কিন্তু পুরাটা এখানে পুরা পেটটা আরো ভিতরে চলে গেছে এবং রিবস গুলো দেখা যাচ্ছে, এটাকে গোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই পার্থক্যগুলো তোমরা লক্ষ্য করো। ওকে, তো আমরা এখন আমরা পার্থক্যটা আমরা দেখব যে kwashiorkor kwashiorkor and marasmus। হ্যাঁ, kwashiorkor and marasmus এর যে পার্থক্য, এই দুইটা রোগ, এই দুইটা অবস্থা। হ্যাঁ, এই দুইটা রোগ হচ্ছে কি কারণে হয়, অপুষ্টির ম্যালনিউট্রিশনের কারণে হয় এবং এটা খুবই কমন। এটার পার্থক্যটা পরীক্ষায় প্রায় আসে, তোমাদেরও আসবে। ইনুমেরেট দ্য কম্প্যারিজন, তুলনা করতে পারো বিটুইন ম্যারাসমাস অ্যান্ড kwashiorkor। ওকে, আসো, এটাও আমি বই থেকে নিয়েছি। প্রথমে যেটাকে আমরা বলবো যে প্রথমে করা হয়েছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে বায়োকেমিক্যাল প্যারামিটার দিয়ে দেখা হচ্ছে, আর kwashiorkor'ের কি অবস্থা থাকে আর ম্যারাসমাসের কি অবস্থা আছে। যেমন এজ অফ অনসেট, এটা কোন বয়সে হয়, 1 নাম্বার। kwashiorkor হয় কোথায়, kwashiorkor হয় প্রি স্কুল চিলড্রেন, অর্থাৎ 1 থেকে 5 বছর বয়সের সময় এই রোগটা হয়, আর ম্যারাসমাস হয় উইন্ড ইনফ্যান্ট। হ্যাঁ, উইন্ড ইনফ্যান্ট মানে যাদেরকে যে মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, উইনিং করা হচ্ছে, মায়ের বুকের দুধের পাশাপাশি এখন ওদেরকে অন্য খাবারে অভ্যস্ত করা হচ্ছে, যাতে বাচ্চাটা বুকের দুধের থেকে তার নির্ভরশীলতা সরিয়ে তাকে যাতে অন্য খাবারে তাকে আকৃষ্ট করা যায়, এটাকে বলা হয় উইন্ড ইনফ্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে 1 বছর বয়সে থেকে 6 মাস থেকে 1 বছর বয়সের বাচ্চাদের, বেবিদেরকে বলা হয়, এই সময়টা ম্যারাসমাস দেখা যায়। তারপর নিউট্রিশনাল কজেস হচ্ছে লো প্রোটিন ইনটেক। হ্যাঁ, আর এটা হচ্ছে লো প্রোটিন অ্যান্ড ক্যালোরি ইনটেক। শুধু kwashiorkor হচ্ছে প্রোটিনের অভাব, আর ম্যারাসমাস হচ্ছে প্রোটিন এবং ক্যালোরির অভাব। ওয়েট অফ বডির ওয়েটটা কত থাকে, 60-80% অফ নর্মাল, আর লেস দেন 60% অফ নর্মাল, নর্মালের চেয়ে 60%। হ্যাঁ, আর এখানে হচ্ছে 60-80% নর্মালের চেয়ে থাকে। আর গ্রোথ হচ্ছে মাইল্ড রিটার্ডেশন, মানে রিটার্ডেশন মানে বেড়ে ওঠে না, মানে যেভাবে একটা বাচ্চার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যে বেড়ে ওঠার দরকার বাচ্চাদের যে শরীরটা, ওরকম কিন্তু ফিজিওলজিক্যাল ভাবে সে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্টে এরকম হয় না। মাইল্ড রিটার্ডেশন আর সিভিয়ার রিটার্ডেশন, ম্যারাসমাস হচ্ছে যে বাড়বেই না। ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, চেহারা দেখতে কেমন হয়, মুন ফেস, গোল গাল, গাল ফোলা, দেখবে যেরকম মুন ফেস হয়ে যায়, মনে হচ্ছে যে গালের মধ্যে ফ্যাট জমে যায়। হ্যাঁ, এটাকে বলা হয় মুন ফেস, আর লাইক ওল্ড ম্যান ফেস। আর ম্যারাসমাসে দেখা যায় যে একেবারে গালটা গর্তের মধ্যে চলে গেছে, যে যাদের বৃদ্ধ মানুষগুলো যেরকম থাকে। 7 নম্বর হচ্ছে পেটটা কেমন থাকে, প্রোট্রিউডিং মানে স্টিকিং আউট, মানে বের হওয়া, ওই যে একটু আগে আমরা দেখলাম যেটা বের হওয়া থাকে, আর ভিতরে ঢুকে যায়, এটা সানকেন, এটা হচ্ছে ম্যারাসমাসে।
চামড়া হচ্ছে ডার্মাটাইটিস, মানে প্রদাহ থাকবে। ডার্মা মানে জানো, ডার্মা, হ্যাঁ, আর টাইটিস তো জানো এটা প্রদাহ, ইনফ্লামেশন অফ স্কিন। আর ড্রাই অ্যান্ড অ্যাট্রোপিক। অ্যাট্রোপিক কথার মধ্যে শিরা দেখা যায় না অনেক সময়, ওই যে শিরা উপশিরা বা চামড়ার ভিতর থেকে ভিতরে যে শিরা উপশিরা এগুলো দেখা যায় না, এটা হচ্ছে অ্যাট্রোপিক বলে এটাকে। এবং শুষ্ক থাকবে, ড্রাই। মাসলসটা কি হবে, আন্ডারগো ওয়াস্টিং। আর হচ্ছে উইক অ্যান্ড অ্যাট্রোফি, এটাও সেম। হ্যাঁ, এটা একেবারে তোমার একটা লিকলিকে আন্ডারগো ওয়েস্টিং ঝুলে থাকবে, দেয়ার ইজ নো কন্ট্রোল ইন মাসেলস, এরকম একটা অবস্থায় থাকবে, জাস্ট হ্যাঙ্গিং কন্ডিশন। তারপর সাবকিউটেনিয়াস ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট, ত্বকের নিচে যে ফ্যাটটা থাকবে সেটা প্রেজেন্ট থাকে, ম্যারাস কসিয়ার করে, আর ম্যারাসমাসে অ্যাবসেন্ট থাকে। অ্যাপেটাইট, ক্ষুধা, ক্ষুধাটা কেমন থাকে, পোর। কসিয়ার যাদের থাকে এই রোগীদের ক্ষুধা লাগে না, এদের ক্ষুধার অংশটা পোর থাকে। কিন্তু ব্যারাস মাছ থাকে ভরাসিয়াস ফিড, আর ভরাসিয়াস কথাটা মানে পেটু, অর্থাৎ একটু খাইছে আবার খাইতে যাবে, এই মাত্র খেয়েছে আবার খাইতে যাবে। অথচ দেখো ম্যারাস মাছের পেট কিন্তু নাই, অথচ এদের খাবার পরিমাণটা বেশি, এদের ক্ষুধা লাগে বেশি। অথচ কসিয়ারকর যাদের আছে এদের কিন্তু ক্ষুধা কম, কিন্তু অলরেডি পেটটা বড় হয়ে গেছে এদের। ঠিক আছে। 12 নম্বর দেখো সেরাম অ্যালবুমিন, এটা আমাদের রক্তের উপাদান, বিলিরুবিন, অ্যালবুমিন। হ্যাঁ, এগুলো রক্তের মধ্যে আছে। দেখো 0.5 থেকে 2 গ্রাম হচ্ছে ডায়ালিটারে, প্রতি ডায়ালিটারে থাকে। আর এটা হচ্ছে 2 থেকে 3 গ্রাম থাকে ডায়ালিটারে। রিপস তো জানো, যে আমাদের বুকের খাঁচা, এটা হচ্ছে নট ভেরি প্রমিনেন্ট, এটা দেখা যাবে না কোয়াসিয়ার করে, কিন্তু ম্যারাসমাসে বিকাম ভেরি প্রমিনেন্ট, দেখা যাবে। আমরা চিত্রের মধ্যে একটু আগে বললাম যে এটা মানে হাড়গোড় দেখা যাচ্ছে, বুকের পাঁজর দেখা যাচ্ছে। আচ্ছা, সেরাম প্লাস হচ্ছে ডিক্রিজড হবে পটাশিয়ামটা, আর হচ্ছে আর এটা থাকবে নরমাল। আর সেরাম কর্টিসল থাকবে নরমাল অথবা কমার দিকে থাকবে, আর এটা বেড়ে যাবে ব্যারাসমাসে। চুল কেমন থাকবে, হেয়ার চেঞ্জেস অ্যাবসেন্ট, মানে হেয়ার নরমালি থাকবে। বাট ব্যারাসমাস রোগীর হেয়ার চেঞ্জেস কমন, তার হেয়ারের কালারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চুলও পরিবর্তন হয়ে যাবে। আর প্রগনোসিস তো জানো, এটা বেটার থাকবে আর এটা ওয়ার্স থাকবে। অর্থাৎ ডাক্তারের যেটা আগে থেকে একটা করবে যে মানে এই রোগীটার কি অবস্থায় যেতে পারে, বা এই রোগীর কি প্রগনোসিস হচ্ছে ডায়াগনোসিসের মতোই, কিন্তু এটা প্রগনোসিসটা একটা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং বা আইডিয়া করে নেওয়া, হ্যাঁ, ইন ফিউচার। ওকে। তো আমরা কি দেখলাম, আমরা এতক্ষণ দেখলাম যে ডিফারেন্স বিটুইন কোয়াশিয়ারকর এন্ড ম্যারাসমাস। এখানে ইন টোটাল 17টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি 15টাও লিখো, তোমরা যদি 12টাও লিখো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু এগুলো খুব সহজ মনে রাখাও। তুমি 17টা লেখার চেষ্টা করবে, কারণ পাস করার জন্য বললাম। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে 17টা কেন, অনেকে দেখবে যে ও বইতে 17টা দেওয়া আছে, আমি 20টা লিখবো। যেমন আমি করতাম, আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, কিন্তু ডিগ্রির বই থেকে নোট করতাম। আমি জানতাম যে সবাইকে ইন্টারমিডিয়েটের বই থেকে লিখবে, ও কয়টাই পয়েন্ট লিখবে, ও 20টা লিখবে, আমি 30টা লিখবো। মানে আমার মধ্যে বেশি লেখার একটা ছিল যে না, আমি সবার মতো হবো কেন, আমি একটু বেশি লিখবো, তাহলে আমার রেজাল্ট ভালো হবে। সবার মতো হলে তো আমি ওই নাম্বারই পাবো। তো ওই জিনিসটা বললেন যে তোমরা যদি পাস করতে চাও তাহলে এই 17টার মধ্যে 12টা 15টা লিখলেও পাস করবো ইনশাল্লাহ। কিন্তু যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে 17টা পড়তেই হবে, পারলে আরো 2-3টা পয়েন্ট তোমরা এদিক সেদিক থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওকে, আসো আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। রাইট অন দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ লো বার্থ ডব্লিউ ওয়েট, এলবিডব্লিউ। প্রিন্সিপাল লো বার্থ ওয়েট, কথা বুঝেছ, মানে লো বার্থ ওয়েট নিয়ে একেবারে হালকা একটা শিশু জন্মগ্রহণ করছে, কিভাবে তুমি চিকিৎসা করবা। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট, মানে একেবারে হালকা ওজনের শিশু, তুমি এটাকে কিভাবে চিকিৎসা দিবা। এটা হচ্ছে তোমাদের 162 পেজে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ এলবিডব্লিউ তে আমরা দেখব ট্রিট প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া তো জানো, গ্লুকোজের লেভেলটা কমে গেছে, হাইপোগ্লাইসেমিয়া, বুঝেছো, গ্লুকোজটা কম আছে শরীরে। তো এটাকে ট্রিট করতে হবে, আগে জানতে হবে যে শরীরের গ্লুকোজ লেভেলটা জানতে হবে, তারপরে এদেরকে প্রিভেন্ট করতে হবে বা ট্রিটমেন্ট দিতে হবে। তারপর বলছে যে প্রিভেন্ট হাইপোথার্মিয়া, ওই যে শরীরের তোমার লো, তাপমাত্রা লো হয়ে গেছে, হাইপোথার্মিয়া, যাতে শরীরের তাপমাত্রা যাতে স্বাভাবিক করা যায়, এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিট
করতে হবে অথবা প্রিভেন্ট ডিহাইড্রেশন। বাচ্চাটা যদি শরীরে পানির পরিমাণ কম থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, ডিহাইড্রেশন থেকে তাকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। তবে কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স তো তোমরা জানো যে আমাদের যে শরীরের ঠিক পেটের নিচে ডিসের যে কিডনি আছে, ঠিক আছে না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি বিভিন্ন ধরনের হরমোন কি করে প্রডিউস করে, এবং সে হরমোনের ভিতরে অনেকগুলো কাজ আছে। আমাদের শরীরে যে পানিগুলো মানে টক্সিসিটি যেগুলো আছে রক্তের মাধ্যমে যেগুলো যাচ্ছে, সে কি করে এই আমাদের ওয়াটারগুলো কিন্তু ছাঁকনির মাধ্যমে কি করে, সে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন নাই সেগুলোকে সে বের করে দেয়। আমরা ইউরিনেট করে কি করি, আমরা সেই পানিগুলো বের করে ফেলি। এই যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা এভাবে হচ্ছে, প্রতিদিন আমি প্রচুর পানি খাচ্ছি, যেগুলো আমাদের শরীরে প্রয়োজন হচ্ছে সেগুলো শরীরে থেকে যাচ্ছে, যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো বাইরে বের হয়ে যাচ্ছে ইউরিনেটের মাধ্যমে। কিন্তু এটার পিছনে কি হচ্ছে, এটার পিছনে যে কাজ করছে সে হচ্ছে আমাদের কিডনি, এবং এটা যে গ্ল্যান্ড আছে, এই যে হরমোন যে প্রডিউস হয়, এখানে বলতে গেলে অনেক কথা বলা যায়। মোটামুটি কথাটা হচ্ছে যে আমাদের কিডনি কি করে, ইলেকট্রোলাইট ব্যালেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু শরীরে যখন লো বার্থ ওয়েট বাচ্চাদের এটা ঠিক মতো কাজ করে না, তখন আমাদের কি করতে হবে, কারেক্ট করতে হবে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে কারেক্ট করতে হবে। ওকে, ট্রিট প্রিভেন্ট ইনফেকশন। যদি কোনো ইনফেকশন থাকে কোথাও শরীরের ভিতরে বা বাহিরে, সেই ইনফেকশনটা আগে জানতে হবে টেস্ট করে, যেটা যেটা তোমার প্রমিনেন্ট, যেটা দেখা যাচ্ছে শরীরের বহিরাবরণে, হ্যাঁ, সেটা তো দেখা যায়। যেটা প্রমিনেন্ট না সেটার জন্য অনেক ধরনের টেস্ট করে ভিতরে যদি ইনফেকশন থাকে সেগুলোকে করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, এখান থেকে প্রিভেন্ট করতে হবে। কারেক্ট রিস্ক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যে বাজার মেটাবলিক রেট, আমরা পড়ছি আমরা, অর্থাৎ আমাদের শরীরের মানে ন্যূনতম পুষ্টি, মানে শরীরের হাত পা চালানোর জন্য, বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পুষ্টিটা দরকার, সেটাই হচ্ছে যে তোমার মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমাদের দরকার, মানে দরকারি, এটা ছাড়া শরীর চলবে না, এটা ছাড়া মানে জীবন ধারণ সম্ভব নয়। এটাই হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, মানে বেঁচে থাকার জন্য একেবারে যতটুকু পরিমাণ দরকার, এটাই হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বাচ্চার মধ্যে থাকে। লো বার্থ ওয়েট তো এই কারণে সেটাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, কারেক্ট মানে চিকিৎসা দিতে হবে। অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ, দেখতে হবে যে তার মনিটরিং করে দেখতে হবে যে ক্যাচ আপ গ্রোথটা ঠিক আছে কিনা, তার এভরিথিং, তার বিভিন্ন অর্গান সব কিছু ইটস ওকে, এভরিথিং ইজ গোয়িং অন, হ্যাঁ, ওয়েল, যেগুলো যাচ্ছে কিনা এটা দেখতে হবে। প্রোভাইড সেন্সরি স্টিমুলেশন অ্যান্ড ইমোশনাল, সেন্সর মানে কি, যেমন টাচ, স্মেল, হিয়ার, লিসেন, হ্যাঁ, তারপরে সি, দিস ইজ কল্ড সেন্সরি স্টিমুলেশন। এটাকে দেখতে হবে যে অ্যান ইমোশনাল সাপোর্ট, তার সাথে কথা বলতে হবে বাচ্চার সামনে গিয়ে, প্রোভাইড মানে সরবরাহ করতে হবে সেন্সরি স্টিমুলেশন, বাচ্চার সাথে কথা বলতে হবে, সে সব কিছুর মধ্যে রিফ্লেকশনটা দেখতে হবে, সব কিছু ঠিক আছে কিনা, তার ইন্টারেকশন দেখতে হবে, সে সাড়া দিচ্ছে কিনা, হ্যাঁ, এগুলো, এবং ইমোশনাল সাপোর্ট দিতে হবে, বাচ্চার কাঁদলে তাকে কোলে নিতে হবে, তাকে দ্যাট মিনস কষ্ট করতে হবে, আদর ভালোবাসা যেটা দরকার সেটার কথা এখানে বলা হচ্ছে, এবং তাকে বাচ্চার সাথে সবসময় একটা ইমোশনাল টাচে থাকা। প্রিপেয়ার ফর ডিসচার্জ অ্যান্ড ফলো আপ আফটার রিকভারি, তা বাচ্চা যখন একটু সুস্থ হবে তাকে ডিসচার্জ করে ব্যবহার করতে হবে, এবং রিকভারি, সে ওই এলবিডব্লিউ থেকে বের হওয়ার পরে তাকে ফলো আপে রাখতে হবে, যে না বাচ্চাটা এখন ঠিক আছে, নর্মাল কন্ডিশনে চলে আসছে, এখনো বাসায় যেতে পারে, কিন্তু প্যারেন্টসকে বলতে হবে আপনি এক সপ্তাহ পরে আবার নিয়ে আসবেন বা খবর দিবেন। দ্যাট মিনস যে কোনোভাবে হোক, সামহাও ইউ হ্যাভ টু ফলো আপ দ্য, ইউ হ্যাভ টু ফলো আপ ইউর পেশেন্ট, হ্যাঁ। ওকে, এবার আসো আমরা ব্লাইন্ডনেসে চলে যাচ্ছি। এটা মাঝখানে আমি তোমাদের একটু বলে নেই যে হঠাৎ করে একটা ছন্দ পতন হচ্ছে। আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম যে তোমার সরি, আমরা ছিলাম যে তোমার ইয়েতে এলবিডব্লিউ তে, লো বার্থ ওয়েটের ট্রিটমেন্টে, হঠাৎ করে আবার ব্লাইন্ডনেসে চলে গেছি, হ্যাঁ। কারণটা হচ্ছে আমরা ছিলাম 162 পৃষ্ঠায়, 162 পৃষ্ঠা থেকে এরপরে আমাদের এখানে হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। আমি আবারও বলছি, গত ক্লাসে ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এই আমাদের লাইভ ভিডিওতে, তোমরা দেখে নিও। গত গত ক্লাসের আগের ক্লাসে, সরি, গত ক্লাসের ধারাবাহিকতা হচ্ছে আজকের ক্লাস। এই এই ক্লাসের বা এই স্লাইডগুলোর আগের স্লাইডে কিন্তু আমি ভিটামিন নিয়ে প্রচুর আলোচনা করেছি, এবং ভিটামিন ডেফিসিয়েন্সি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং ভিটামিন অভাবে কি কি রোগ হয় সেটাও নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে এবং বইতে আছে। সেজন্য আমি 164 পৃষ্ঠায় যেটা আছে, মানে ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল ভিটামিন, দেখুন এ ডি ই কে
B1, B2, B3, B4, B7, B12, B6, B7 না সরি B6, এই যে তোমার এই ভিটামিনগুলো এবং ভিটামিন সি এগুলো ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা 164 পৃষ্ঠায় এটা তোমরা পড়িও। এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না। এখানে জেরপ্থ্যালমিয়া নিয়ে আলোচনা হয়েছে, হোয়াট ইজ জেরপ্থ্যালমিয়া। এটা আমি বলবো না যে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি এটা আর আলোচনা করলাম না। এরপরে হচ্ছে এরপরে এখানে আমি যেটা আছে, রাইট ডাউন দ্য প্রিভেন্টিভ মেজার অফ ভিটামিন এ ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। এটার উপরে যেটা দেখো, এটা হচ্ছে 168 পেজে 168-এ কজ অফ ব্লাইন্ডনেস। এটা ছোট প্রশ্ন হতে পারে, অন্ধত্বের কারণ। হ্যাঁ, কজ অফ ব্লাইন্ডনেস এখানে দুটো হচ্ছে, একটা হচ্ছে মেইন কজ ইজ ইন ডেভেলপিং কান্ট্রিজ, মেইন কজেস ইন ডেভেলপড কান্ট্রিজ আর মেইন কজেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। আগে ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রি বুঝি। ডেভেলপড কান্ট্রি মানে উন্নত রাষ্ট্র, যেমন লন্ডন, আমেরিকা, তারপরে রাশিয়া, তারপরে চীন। হ্যাঁ, যারা উন্নত, অনেক উন্নত এখন। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে তোমরা মানে যে সকল দেশে আমাদের বাংলাদেশ থেকে লোকজন যায়, থাকার জন্য যায়, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া। হ্যাঁ, বিভিন্ন দেশ আছে যেগুলো হচ্ছে ডেভেলপ কান্ট্রি। হ্যাঁ, তোমার স্পেন, গ্রিস, হ্যাঁ, তারপরে থাইল্যান্ড। আর মেইন কজ ইন ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি মানে আমাদের মতো উন্নয়নশীল দেশ, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান এবং আরও প্রচুর দেশের নাম করা যায়, যেগুলো হচ্ছে তোমার আমাদের এশিয়ার মধ্যে প্রচুর আছে ডেভেলপিং কান্ট্রি, এবং আফ্রিকাতেও আছে আরও বিভিন্ন দেশ আছে যারা ডেভেলপিং কান্ট্রি। আর ডেভেলপ কান্ট্রির মধ্যে আছে তোমার কাতার আছে, সৌদি আরব আছে, আর যাদের প্রচুর টাকা আছে। তো এখানে কজগুলো হচ্ছে দেখো, ডেভেলপ কান্ট্রিতে এক ধরনের হয় আর ডেভেলপিং কান্ট্রিতে এক ধরনের ব্লাইন্ডনেসের, অন্ধত্বের কারণ। যেমন ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে গ্লুকোমা, ওরে বাবা গ্লুকোমা হয়েছে, এদের দামি দামি রোগ আর কি, বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি, মানে যাদের ডায়াবেটিস হয় তাদের চোখের পাওয়ার কমে যায় বা চোখের সমস্যা দেখা যায়। এই যে ডায়াবেটিসের কারণে যে চোখের যে সমস্যাটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপর হচ্ছে ম্যাকিউলার ডিজিজ। ম্যাকিউলার ডিজিজ হচ্ছে ব্লাড অর নো ভিশন, ব্লাড অর্থাৎ মানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট না, আমার আমার ভিশনটা, আমার দৃশ্যটা, আমি যে সাইডটা দেখছি এটা স্পষ্ট না, এটা ব্লার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ধূসর মনে হচ্ছে। তারপরে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, এগুলো হচ্ছে উন্নত দেশের লোকদের অন্ধত্বের কারণ, এগুলো হয়। আছে অক্লুসিভ, কি লেখা আছে, অক্লুসিভ ভ্যাসকুলার ডিজিজ। আচ্ছা, এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে যে ব্লকেজ হয়ে যায় তোমার আর্টারিজ গুলোর মধ্যে, যে আমাদের যে শিরাগুলো আছে চোখের, এগুলোর মধ্যে একটা ব্লকেজ তৈরি হয়। এই এই ব্লকেজ তৈরি হওয়ার কারণে যে রোগটা হয় এটা হচ্ছে অক্লুসিভ ভ্যাসকুলার ডিজিজ। হ্যাঁ, তোমার ব্যাসগুলো আছে সেগুলোর মধ্যে ব্লকেজের তৈরি হয়, এ কারণে আমাদের চোখে সমস্যা হয়। এই যে এই রোগগুলো বললাম, এগুলো হচ্ছে উন্নত দেশের রোগদের মধ্যে। অন্ধত্বের কারণ হচ্ছে এই রোগগুলো, উন্নত দেশের মানুষ অন্ধ হয় এই রোগের কারণে। আর আমাদের মতো অনুন্নত দেশের মধ্যে হচ্ছে ক্যাটারেক্ট, ছানি পড়ে চোখের মধ্যে, ছানি দেখবে যে একটু বয়স হলেই আমাদের বাবারা বা আমাদের চাচারা, দাদাদের চোখে দেখা যায় সাদা সাদা কি হয়ে যায়, ছানি পড়ে, তারপরে ছানিকে কেটে আনতে হয়। তারপরে ট্রাকোমা অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইনফেকশন, এরকম এই ধরনের। তারপরে ম্যালনিউট্রিশন হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সির কারণে চোখে কম দেখি, আমরা চশমা নিতে হয়। তারপরে গ্লুকোমা, এটাও ইম্পর্টেন্ট, গ্লুকোমা। আবার ইনজুরি হতে পারে বিভিন্ন ধরনের চোখের মধ্যে, আমাদের প্রায়ই হয় আমাদের ইনজুরি চোখের মধ্যে ফোড়া হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। আমরা আমাদের যেমন ডেভেলপিং কান্ট্রি, দরিদ্র দেশ, আমাদের চোখের রোগগুলো হচ্ছে এরকম দরিদ্র। আচ্ছা, এরপর আসো একটা বিষয় এখানে আলোচনা করছি আমি, সেটা হচ্ছে এটা রিলেটেড উইথ ব্লাইন্ড অ্যান্ড রিলেটেড উইথ আইস, রিলেটেড উইথ ব্লাইন্ডনেস। এটা হচ্ছে রাইট ডাউন দ্য প্রিভেন্টিভ মেজার অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। অর্থাৎ ভিটামিন এর ডেফিসিয়েন্সি, অভাবের কারণে যে রোগটা হয়, এই রোগটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, অথবা সহজভাবে বলা যায় যে ভিটামিন এর অভাব থেকে, বা ভিটামিন এ ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার মানে তো রোগ, ডিসঅর্ডার কথাটা মানে রোগ, ভিটামিন এর অভাব থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা সফলতা লাভ করতে পারি। অথবা এই প্রশ্নটা এরকম হতে পারে, রাইট ডাউন দ্য হু, হু মানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রিভেন্টিভ মেজার। উনি হু একটা চার্ট করে, গাইডলাইন দেয়, এটা সারা পৃথিবীতে দেওয়া হয় প্রত্যেকটা কান্ট্রিকে, মানে স্বাস্থ্যগত বিষয়ে। রিসার্চ শিডিউল অফ জেরোপথ্যালমিয়া, প্রিভেন্টিভ মেজার
শিডিউল, প্রিভেন্টিভ মেজার শিডিউল অফ জেরোথ্যালমিয়া। জেরোথ্যালমিয়া থেকে বাঁচার জন্য যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গাইডলাইন দিয়েছে ওটা লিখো। প্রিভেন্টিভ মেজার অফ ভিটামিন এ ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার পয়েন্ট করে দেওয়া হয়েছে পিরিয়ডিক অ্যাডমিনিস্ট্রেশন অফ হাই ডোজেস অফ ভিটামিন এ। 2 লক্ষ আইইউ, এটা হচ্ছে ইউনিট, বুঝছো? এটা হচ্ছে ইউনিট, মানে হচ্ছে একটা মেজারমেন্ট, পরিমাপ। আমরা যেমন কেজি বা বিভিন্ন গ্রাম, বিভিন্ন ধরনের পরিমাপ আছে না, তোমার এক এক জায়গায় এক এক জিনিসের জন্য এক একটা পরিমাপ আছে। এটা হচ্ছে যে মেজারমেন্ট অফ ইউনিট। এটা হচ্ছে 2 লক্ষ ইউনিট ভিটামিন এ ইজ অ্যান এফেক্টিভ মেজার অফ কন্ট্রোলিং ভিটামিন এ ডিফিসিয়েন্সি। যদি এই ডোজটা দেওয়া হয়, 2 লক্ষ আইইউ ডোজটা যদি দেওয়া হয় কোনো রোগীকে যে ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে আছে, বা এটাকে যদি কন্ট্রোল করা হয় যে এটা নিচে নেমে না যায়, তাহলে কি হবে? এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্টেশন ফর ম্যাল নিউট্রিশন, মানে প্রচুর চিকিৎসা করতে হবে, পর্যাপ্ত, প্রচুর না, পর্যাপ্ত মানে চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে, এবং সাপ্লিমেন্টেশন ফর ম্যাল, অপুষ্টি যারা ভোগে, যাদের ডায়রিয়া ইনফেকশন এবং মিজলস থাম, এগুলো যাদের, যেসব বাচ্চাদের হয়, সাধারণত এখানে বাচ্চাদেরই বিশেষ করে নিয়ে আসা হচ্ছে অপুষ্টির কথা বলতে গিয়ে। তবে রাতকানা রোগ, মানে ভিটামিন এ ডিফিসিয়েন্সি ছোট কাল থেকেই দেখা যায়, এজন্য বাচ্চাদের বিষয়টা এখানে বেশি আলোচনা করা হচ্ছে। এজন্য কি করতে হবে? পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে ডায়রিয়া রোগীদের, মিজলস যাদের হয়, যাদের অপুষ্টিহীনতা আছে তাদের জন্য। এভাবে আমরা ভিটামিন এ থেকে পরিত্রাণ পেতে পারি। Long term measure including nutrition education such as local sources of vitamin A or for TMPs. Carotenoids, production and the consumption of food rich in vitamin A or provitamin A, and fortification of foods with vitamin A. এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেক মানে লং টার্ম মেজার, মানে সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে, মানে আজকেই না, মানে একটা পরিকল্পনা করতে হবে যেটা দিনের পর দিন চলবে, মাসের পর মাস চলবে। কি করতে হবে? এটার মধ্যে পুষ্টির ব্যাপারটা থাকবে, মানে বলছে ইনক্লুডিং নিউট্রিশনাল এডুকেশন সাচ এস লোকাল সোর্সেস অফ ভিটামিন এ। অর্থাৎ একটা গ্রাম বা একটা দেশে, একটা জায়গায়, একটা এলাকায় দেখবে যে ভিটামিন এ পরিপূর্ণ খাবার এখানে কি উৎপাদন হচ্ছে, এই এলাকায়, এই গ্রামের মধ্যে কি ভিটামিন এ, কোন কোন ফলের মধ্যে ভিটামিন ই আছে, বা কোন কোন সবজির মধ্যে ভিটামিন আছে, এগুলো কি উৎপাদন হচ্ছে কিনা, বা এগুলোর জন্য উৎসাহিত করা যে আপনারা এই ফসলগুলো উৎপাদন করেন, এই ফলগুলো উৎপাদন করেন, এই সবজিগুলো উৎপাদন করেন, এবং যেগুলো ভিটামিন এ নাই সেগুলো এগেইনস্টে চলে যান, যে ফর্টিফিকেশন অফ ফুডস উইথ ভিটামিন এ। সেগুলোর এগেইনস্টে গিয়ে কি করতে হবে? সেগুলো মানুষকে উৎসাহিত করতে হবে যে আপনি ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খান, বা এ সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আর এটা হচ্ছে প্রোগ্রাম টু এনকারেজ ব্রেস্ট ফিডিং, ইনক্রিজড কনজাম্পশন অফ ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল। এই মায়েরা আজকাল ফ্যাশন হয়ে গেছে, দুইটা ফ্যাশন আছে, একটা হচ্ছে বাচ্চাকে দুধ খাবে না, একটা হচ্ছে বাচ্চা নিবে কি করে, পেট কেটে নিবে, নর্মাল ডেলিভারি করাবে না। এটা আজকাল কিছু ফ্যাশন হয়ে গেছে, হাজবেন্ডরাও চায় না অনেক সময়। ওকে, program to encourage breastfeeding, increased consumption of dark green leafy vegetables, dark green leafy vegetables খাওয়াতে হবে, এবং উৎসাহিত করতে হবে মাদেরকে, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য। ক্যারট, এগ, লিভার, ফিশ, মিল্ক, কড, লিভার ওয়েল, এগুলো খাওয়ার জন্য উৎসাহিত করতে হবে। স্মল ফিশ, ছোট মাছ, ক্যান বি প্রোভাইডেড when প্যারেন্টস ক্যান অ্যাফোর্ড। যদি বাচ্চার বাবা মা যদি সামর্থ্য দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই এগুলো খাওয়াবে, যে ক্যারট খাওয়াবে, ডিম খাওয়াবে, লিভার খাওয়াবে, মাছ খাওয়াবে, ছোট মাছ খাওয়াবে, কড লিভার অয়েল খাওয়াবে। এগুলো খাওয়ালে কি হবে? ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা এমনিতে দূর হয়ে যাবে। এবং অবশ্যই ব্রেস্ট ফিডিং করাতে হবে, এবং ওই যে লিফি ভেজিটেবল খাওয়াইতে হবে। ওকে, আমি আসলে আমার আলোচনা তো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বিষয়টা আমার ক্ষেত্রেও তাই। আমি নিউরনের বই আমার কাছে খোলা আছে, এখন নিউরনের বইতে যতটুকু লেখা আছে আমি ততটুকুই কিন্তু বলছি, বা ওই তো অতটুকুই বুঝিয়ে দিচ্ছি। যদি এর চেয়ে বেশি লেখা থাকতো তবে আমি এর চেয়ে বেশি বলতাম।
আর যেহেতু এর চেয়ে বেশি বলার কোনো স্কোপটা নাই, এই কারণে যে তোমাদের লেভেল মানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ভিডিওগ্রাফিতে এর চেয়ে বেশি লেখা কিছু আছে বলে মনে করি না। এখানে যতটুকু লেখা আছে ততটুকু যদি তুমি মুখস্থ করে বা বুঝে লিখতে পারো, ইউ উইল বি সাকসেস, ইউ উইল পাস। ওকে, তাহলে হচ্ছে দেখো, হাউ আয়োডিন আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটাকে বলা হয় আইডিডি, ডেভেলপ। কিভাবে আয়োডিনের অভাবে যে রোগটা হয়, গয়টার বা গলগণ্ড, এটা কিভাবে ডেভেলপ করে, হ্যাঁ, কিভাবে এটা ডেভেলপ করে এটা আমরা একটু দেখবো। এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার ডেভেলপড বাই ইফ দেয়ার ইজ নট ইনাফ আয়োডিন ইন ফুড। যদি খাবারে আয়োডিন না থাকে, দ্য লেভেল অফ আয়োডিন ইন দ্য ব্লাড ফলস, তাহলে আমাদের রক্তের মধ্যে যে আয়োডিনের যে মাত্রাটা আছে সেটা ফলস করবে, নেমে যাবে। অ্যান্ড স্টোরস অফ আয়োডিন ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড আর ইউজড আপ, এবং থাইরয়েড গ্ল্যান্ড যে আয়োডিনগুলোকে জমা করে রাখে সেখান থেকে আয়োডিনগুলো রক্তের মধ্যে, যেটা আয়োডিন কমে গেছে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে রক্ত আয়োডিনগুলো নিবে, ধার নিবে, এটা ব্যবহার হবে, যে থাইরয়েড গ্ল্যান্ডের আয়োডিনগুলো কি হবে, ব্যবহৃত হবে। 2 নম্বর, মানে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সিটা কিভাবে ডেভেলপ করে, মানে আমাদের আমাদের শরীরে আয়োডিনের অভাবটা কিভাবে তৈরি হয় এটাই দেখাচ্ছে। 2 নম্বর হচ্ছে দ্য থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জেস টু কালেক্ট মোর আয়োডিন ফ্রম দ্য ব্লাড। তখন আয়োডিন যখন কমে যাবে তখন কি হবে, থাইরয়েড গ্ল্যান্ড ওই রক্ত থেকে, থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন পায় কিভাবে, রক্ত থেকেই তো পায়, তখন সে আরো বেশি করে আয়োডিন তো নেওয়ার চেষ্টা করবে রক্ত থেকে, হ্যাঁ, এবং সেই গ্ল্যান্ডটা কি হয়ে যাবে, এনলার্জ করবে, বড় হয়ে যাবে। দ্য এনলার্জ গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। এই এনলার্জ গ্ল্যান্ডটা একটু বড় হয়ে যাওয়া, এই যে গ্ল্যান্ডগুলো আমাদের গলার এই সাইডে, এটাকে বলা হয় গয়টার, এই যে বড় হয়ে যাওয়ার গ্ল্যান্ড। কারণ কি, ওই যে খুব বেশি পরিমাণ সে রক্ত থেকে আয়রন নেওয়ার চেষ্টা করতেছে থাইরয়েড গ্ল্যান্ড, এবং যেন সে তার গ্ল্যান্ডকে সে এনলার্জ করে দিচ্ছে। 3 number, if the enlarged thyroid gland produces enough thyroid hormone, the person's body works normally. যদি enlarged thyroid gland যদি রক্ত থেকে থাইরয়েড আয়োডিন নিয়ে এসে থাইরয়েড হরমোন প্রডিউস করতে পারে, তাহলে শরীরটা ঠিকমতো কাজ করবে। দ্য গয়টার ইজ দ্য অনলি অ্যাবনর্মালিটি, ওয়ার্কস নর্মালি, দ্য গয়টার ইজ দ্য অনলি। শুধু গয়টারটাই তোমার দেখতেই খালি অ্যাবনর্মালিটি থাকবে, কিন্তু তোমার থাইরয়েড গ্ল্যান্ড তো তোমার আয়োডিন দিচ্ছে, আবার সে তো হরমোন প্রডিউস করতেছে, তার হরমোন প্রডিউসে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, সে তার হরমোন প্রডিউস করতেছে, এবং সে রক্ত থেকে আয়োডিন বেশি নেওয়ার কারণে তার ব্লাডটাকে সে ইনলার্জ করে ফেলছে, তো এখানে কোনো সমস্যা হবে না একটা মানুষের। If the gland fails to produce enough thyroid hormone, the person become thyroid hypothyroidism। হ্যাঁ, তখন ওই যে হাইপোথাইরয়েড কন্ডিশনে চলে যাবে, যখন থাইরয়েড গ্ল্যান্ড যখন ঠিক পরিমিত পরিমাণে যতটুকু প্রয়োজন হরমোন যখন প্রডিউস করতে ব্যর্থ হবে, তখনই একটা রোগ প্যাথোলজিক্যাল স্টেটে চলে যাবে, এবং স্টেটের নাম হচ্ছে হাইপোথাইরয়েড অথবা হাইপোথাইরয়েডিজম। ওকে, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, এটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। এই প্রশ্নটা অনেক বড়, অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমাদেরকে মানে পারপ্লেক্স করার জন্য, হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট এই প্রশ্নগুলো। সব প্রশ্নগুলোর উত্তর এক। হাউ ক্যান ইউ প্রিভেন্ট আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, মানে এই যে এতক্ষণ ডেফিসিয়েন্সি বললাম, এখন আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, রক্ষা পেতে পারি, ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থেকে মুক্তি পেতে পারি। হাউ উইল ইউ প্রিভেন্ট নিউট্রিশনাল গয়টার, এই যে গলগণ্ড, অপুষ্টি গলগণ্ড থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। ডিসকাস দ্য কন্ট্রোল মেজার অফ আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আয়োডিনের অভাব থেকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ পেতে পারি, আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি। হাউ গয়টার ক্যান বি কন্ট্রোল প্রিভেন্টেড, কিভাবে গয়টার আমরা কন্ট্রোল করতে পারি অথবা প্রিভেন্টেড করতে পারি। হাউ উইল ইউ প্রিভেন্ট ইট ইন ইউর কমিউনিটি, তুমি কিভাবে তোমার সমাজে বা তোমার গ্রামে বা তোমার এলাকায় এই আয়োডিন ডেফিসিয়েন্সিটাকে তুমি দূর করতে পারো। প্রিভেন্ট মানে দূর করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। হুম, আসো আমরা ইন টোটাল এখানে 5টা টপ মানে পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমি পয়েন্টগুলো এখানে দেখো যে লাল রঙের দিয়ে করে দিচ্ছি। আয়োডাইজ সল 1 নাম্বার, 2 নাম্বার আয়োডিন মনিটরিং করতে হবে, 3 নাম্বার ম্যান পাওয়ার লোকবল, 4 নাম্বার ম্যাস কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন কথা মানে যে টিভিতে, মিডিয়াতে, রেডিওতে
সংবাদপত্রে, অর্থাৎ বিভিন্ন মিডিয়া জগৎকে বলা হচ্ছে ম্যাস কমিউনিকেশন। আর 5 নম্বর হচ্ছে হ্যাজার্ড অফ আয়োডাইজেশন। আয়োডাইজেশনের যে হ্যাজার্ডিজমটা আছে সেগুলা নিয়ে কথাবার্তা। আমরা প্রথমে 1 নম্বরে যাচ্ছি, আয়োডাইজড সল্ট। লবণে বলে না যে বললা লবণে আয়োডিন বেশি আছে, লবণে কিন্তু আয়োডিনের পরিমাণ থাকে, আয়োডিনের পরিমাণ না থাকলে যে বলছে গলগণ্ড রোগ হয়। এত গলগণ্ড রোগ হয় এখন তো বুঝলাম যে আসলে গলগণ্ড রোগ না, এটা থাইরয়েড গ্ল্যান্ড কি করে নিজেকে এনলার্জ করে ফেলে। কেন এনলার্জ করে? রক্ত থেকে আয়োডিন নেওয়ার কারণে। কারণ আয়োডিন যুক্ত খাবার তুমি খাচ্ছ না, রক্তের মধ্যে আয়োডিনের পরিমাণ পরিমিতভাবে থাকছে না, এটা কমে যাচ্ছে। রক্তের মধ্যে একটা মাত্রা আছে আয়োডিনের, সে মাত্রা যখন তুমি আয়োডিন সমৃদ্ধ খাবার আমরা যখন খাবো না, তখন রক্তের মধ্যে কি হবে, সে আয়োডিনের মাত্রা কমে যাবে। তখন থাইরয়েড গ্ল্যান্ড কি করবে, রক্ত কি করবে, তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে আয়োডিনগুলো কি হবে, যে থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে আয়োডিনগুলো জমা আছে সেগুলো কি হবে, তখন ব্যবহার হবে। তো ওটা তো ব্যবহার হইতে হইতে কি হবে, ওটা তো কমে যাবে। তখন কি করবে থাইরয়েড গ্ল্যান্ড, সে আবার রক্ত থেকে আয়োডিন নেওয়ার জন্য সে তার গ্ল্যান্ডটাকে কি করবে, এনলার্জ করে দিবে। এই যে অবস্থা, এটাকে বলা হয় গয়টার। আচ্ছা, এবার আসো, ইট ইজ নট লেস দ্যান 30 ppm। হচ্ছে 30 ppm, এটা হচ্ছে মানে তোমার এট দ্য প্রোডাকশন পয়েন্ট, অর্থাৎ তোমার লবণের মধ্যে আয়োডিনের পরিমাণ কমপক্ষে 30 ppm। এটাও কিন্তু একটা মেজারমেন্ট, একটা পরিমাপ। হ্যাঁ, আমাদের এইটুকু জানতে হবে যে 30 ppm থাকতে হবে একটা প্রোডাকশন পয়েন্ট, এটা হচ্ছে একটা নর্মাল লেভেল। 30 ppm থেকে কম হওয়া যাবে না। আচ্ছা, ইট ইজ নট লেস দ্যান, হ্যাঁ, 15 ppm অফ আয়োডিন অ্যাট দ্য কনজিউমার লেভেল। কনজিউমার হচ্ছে আমরা যারা ব্যবহার করি, যারা আমরা লবণটা খাই বা যারা আয়োডিনটা খাই। এই যে লবণটা কি হবে, যখন আমরা লবণটা, যখন এটা কারখানা থেকে প্যাকেটজাত হয়েছে, তখন এটার ppmটা ছিল 30। আমরা যখন এটা আমাদের খাবারের পাতে নিব, তখন যাতে এটা কোনো অবস্থাতেই 15 ppm এর কম যাতে না হয়। তারপর হচ্ছে আয়োডাইজড অয়েল অরাল। অরাল মানে মুখে, মানে আয়োডাইজড অয়েল মানে আমরা মুখ দিয়ে যেটা খেতে পারি। দা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন মানে মুখ দিয়ে খাবার অফ আয়োডিন অ্যাজ আয়োডাইজড অয়েল। আয়োডাইজড অয়েল আছে আয়োডিন সমৃদ্ধ তেল, অর অ্যাজ সোডিয়াম আয়োডেট ট্যাবলেট, যেটা পাওয়া যায় সোডিয়াম আয়োডেট ট্যাবলেট, যেটা কোটেড ট্যাবলেট আছে, সেটা টেকনিক্যালি সিম্পলার দ্যান দ্য ইনজেকশন মেথড। এটা ইনজেকশন মেথড চেয়ে মুখে খাইলে তোমাদের যদি শরীরে আয়োডিনের অভাব হয়, তাহলে আমরা এগুলো কি করতে পারি, ইনটেক করতে পারি, আমরা নিতে পারি, খেতে পারি। এটা হচ্ছে আয়োডাইজ সল্টের কথা বলা হলো 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, তারপরে তোমার 2 নম্বর পয়েন্টে আছে আয়োডিন মনিটরিং। আয়োডিন মনিটরিং মানে মনিটরিং তো বুঝছো, মানে আমি কতটুকু আয়োডিনটা খাচ্ছি এবং কতটুকু বের হয়ে যাচ্ছে। দিস ডিটারমিনেশন অফ আয়োডিন এক্সক্রিয়েশন, ডিটারমিনেশন অফ আয়োডিন ইন ওয়াটার, সয়েল অ্যান্ড ফুড। হ্যাঁ, ডিটারমিনেশন অফ আয়োডিন ইন সল্ট ফর কোয়ালিটি কন্ট্রোল। আমাদের সব মনিটরিংটা করতে হবে যে আমাদের খাবারে, আমাদের পানিতে, আমাদের মাটিতে আমাদের কি পরিমাণ আয়োডিন আছে, আমরা কি পরিমাণ আয়োডিন ত্যাগ করছি, আবার কি পরিমাণ আমাদের লবণের মধ্যে আমাদের আয়োডিনের পরিমাণ কত, এগুলো কি করতে হবে, মনিটরিং এর মধ্যে আনতে হবে। ঠিক আছে, এগুলোকে কি করতে হবে, জরিপ করতে হবে, দেখতে হবে। ওকে, 3 নম্বর মেন পাওয়ার। মেন পাওয়ার মানে জনবল। জনবল তো বুঝে, জনবল, জনগণকে বলা হয়। ইট ইজ ভাইটাল ফর দ্য সাকসেস অফ কন্ট্রোল দ্যাট হেলথ ওয়ার্কার্স অ্যান্ড others engaged in the program be fully trained in all aspect of goiter control including legal enforcement and public education। অর্থাৎ তোমরা যারা, আমরা যারা স্বাস্থ্য সম্পর্কিত কাজে আছি, বিশেষ করে তোমরা যারা নার্স আছো, হ্যাঁ, তাদেরকে কি করতে হবে, তাদেরকে তোমাদের সমাজের মধ্যে এই ব্যাপারে আমি একটু কথা বলে নিই যে কিভাবে কাজে লাগায়। যে মনে করো যে আগে জাতীয় এরশাদ সরকারের আমলে কিন্তু যে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের যে নারীদেরকে বিভিন্ন ঘরে ঘরে পাঠানো হতো, যে ওরা কি প্রশ্ন করতো যে আপনার বাসায় কি কোনো গর্ভবতী নারী আছে, কোনো প্রেগনেন্ট নারী আছে, বা কেউ কি জন্ম নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু ওই যে মায়া বড়ি নামে এক ধরনের বড়ি দিত জন্ম নিয়ন্ত্রণ, এটা ফ্রিতে বাড়ি বাড়ি গিয়ে এটা কি করতো, বিতরণ করতো, বুঝছো। আর এবং এবং বিভিন্নভাবে তারা বলতো যে আপনারা বেশি সন্তান নেবেন না, দুটো সন্তান নেবেন, দুটো সন্তান যথেষ্ট, এর বেশি নেওয়ার দরকার নাই, তারা বিভিন্নভাবে বোঝাতো। এটাই ছিল কিন্তু ম্যান পাওয়ারের যে জনসমর্থন। তো আয়োডিনের বেলাও ঠিক এরকম একটা ইয়ে নিতে হবে। তো এভাবে ঘরে ঘরে না গিয়েও
আমরা আমাদের সমাজে কমিউনিটিতে বা তোমরা যে ধরনের রোগীকে তোমরা এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট করবে, তো তাদেরকে তোমরা কি করতে পারো, এ ধরনের সচেতন করবে, সচেতনতা তৈরি করতে পারো, যেমন যে কন্ট্রোল দ্য হেলথ ওয়ার্কার্স অ্যান্ড আদার্স এঙ্গেজড ইন দ্য প্রোগ্রাম বি ফুললি ট্রেন, যেটা পুরো ট্রেন হবে ইন অল অ্যাসপেক্ট অফ গয়টার, অর্থাৎ গলগণ্ড রোগ থেকে যাতে বাঁচা যায়, গলগণ্ড যাতে না হয়, আয়োডিনের অভাব যাতে শরীরে না হয়, আয়োডিনের অভাব হলে আমাদের কি ক্ষতি হতে পারে, এগুলো যদি জনগণকে বোঝানো যায়, এখানে লেখা আছে দেখো পাবলিক এডুকেশন, এখানে যদি জনগণের মধ্যে এই শিক্ষাটা দেওয়া যায় এবং ইনফোর্সমেন্ট করা যায়, তাহলে কি হবে, আমাদের এমনিতেই এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে এই গয়টার থেকে, এফিসিয়েন্সি অফ আয়োডিন থেকে। 4 নাম্বার হচ্ছে মাস কমিউনিকেশন, একটু আগেই বলছি যে সংবাদপত্র, মিডিয়া, যাদের মাধ্যমে আমরা সব খবরাখবর জানতে পারি, এটা হচ্ছে রেডিও, টেলিভিশন, প্রতিদিনের সংবাদপত্র, ইভেন ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিন্তু এটা মাস কমিউনিকেশনের মধ্যে আছে। মাস কমিউনিকেশন ইজ এ পাওয়ারফুল টুল ফর নিউট্রিশন এডুকেশন। এই যে মাস কমিউনিকেশন, আমরা রেডিও, টিভিতে দেখা যায়, অনেক সময় মিনা কার্টুন দিয়ে দেখাতো না, অনেক সময় আমরা দেখতাম যে মিনা কার্টুনে দেখাচ্ছে যে রাজুকে দেওয়া হচ্ছে একটা ডিম, মিনাকে দেওয়া হচ্ছে অর্ধেক ডিম, এগুলো কিন্তু শিক্ষামূলক, যে পুষ্টির শিক্ষামূলক। তো মিনা কার্টুন কিন্তু এই ধরনের শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তো এই যে মিনা কার্টুন যে আমরা দেখলাম, এটা হচ্ছে প্রোডাকশন অফ মাস কমিউনিকেশন, এটা আমরা মাস কমিউনিকেশনের মাধ্যমে এই যে নিউট্রিশনাল এডুকেশনটা আমরা পেয়েছি। ইট শুড বি ফুলি ইউজড ইন গয়টার কন্ট্রোল, বা ঠিক যেভাবে পুষ্টির ব্যাপারে মিনা রাজুকে তৈরি করে কার্টুন তৈরি করে দেখানো হয়েছে, ঠিক এভাবে গলগণ্ড রোগ থেকে বাঁচার জন্য বা গলগণ্ড গয়টারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, বা এর আয়োডিনযুক্ত খাবারের খেলে কি উপকার হবে, সেগুলো নিয়েও কিন্তু এই যে মিনা বা রাজুর মতো কার্টুন তৈরি করা যায়। 5 নম্বর হচ্ছে হ্যাজার্ড অফ আয়োডাইজেশন। হ্যাজার্ডটা দেখি কি, এ মাইল্ড ইনক্রিজ ইন দিস ইনসিডেন্স অফ থাইরোটক্সিকোসিস, ওরে বাবা, মানে থাইরয়েডের মধ্যে টক্সিকোসিস হয়ে যাবে, মানে বিষাক্ত হয়ে যাবে তোমার ইয়েগুলা, মানে টক্সিড হয়ে যাবে যেটা, হ্যাঁ, এটা এটা হয় একমাত্র যখন থাইরয়েড হরমোন প্রডিউস করা কমিয়ে দেয়, তখন এই থাইরোটক্সিকোসিস অবস্থায়, ওসিস মানে হচ্ছে কন্ডিশন, এই যে ওসিস কথাটা দেখছো, থাইরোটক্সিওসিস, এটা হচ্ছে কন্ডিশন, থাইরয়েডটা টক্সিক হয়ে যায়, এটা হয় হাইপোথাইরয়েডিজম, এটাকে আরেক নামে বলা যায় হাইপোথাইরয়েডিজম। এটা হচ্ছে আমাদের হ্যাজার্ডাস হয়, আমাদের শরীরের মধ্যে আয়োডাইজেশনের একটা হ্যাজার্ডাস হয়। A mild increase in incidence of thyrotoxicosis has now been described following iodized salt program. এই যে iodized salt প্রোগ্রামের মধ্যে আমাদের যদি আয়োডিনের অভাব হয়, তাহলে আমাদের যে থাইরোটক্সিকোসিসের অবস্থা, হাইপোথাইরয়েডিজম হয়ে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে মানুষদেরকে সচেতন করতে হবে। তো আমাদের আজকে এখানেই শেষ করছি আমরা। আমরা আবার যতটুকু তোমাদেরকে দেয়া হচ্ছে বা বলা হচ্ছে ততটুকু, তো আমি আশা করব যে আমার ছাত্রীরা অতটুকু বাসায় বসে দেখবে। আর এটা রেকর্ড করা হয় এই কারণে যে সবাই একত্রে একসাথে এই ভিডিও দেখতে পারো না, আমার ক্লাসে থাকতে পারো না, এই জন্য এরকম লাইভ ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য, যাতে প্রতিটা ছাত্রী যেন আমার লেকচারগুলো তাদের নিজেদের সুবিধা মতো সময়ে বসে দেখতে পারে এবং নিজেকে তৈরি করতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে দেখার জন্য, আর সবাই নিরাপদে থাকবা এবং ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।